রিস্ক অ্যাসেট হচ্ছে প্রথম যেই তথ্যগুলো দেওয়া আছে দেখি। মিন ভেরিয়েন্স ইউটিলিটি, ঠিক আছে। আনসার্টেনিটিকে মডেলিং করা একটু আমরা এর আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে আনসার্টেনিটি, হ্যাঁ, অনিশ্চয়তা একটা জিনিস, তো প্রবাবিলিটির মাধ্যমে মেজার করতে হয়। তো এই আনসার্টেনিটি জিনিসটাকে যদি আমরা আনসার্টেনিটিকে মডেলিং যদি করি আমরা, এটাকে আমরা বলবো কি রিস্ক অ্যাসেট বা মিন ভেরিয়েন্স ইউটিলিটি, ঠিক আছে, মানে একটা ওয়ে মডেলিং করার একটা ওয়ে। মিন দিয়ে তাহলে কি বুঝবো আমরা? মিন দিয়ে বুঝবো হচ্ছে রিটার্ন কতটুকু। আনসার্টেনিটি আমরা পড়ে আসছি যে রিটার্ন, এরপর হচ্ছে রিস্ক, রিস্ক অ্যাভারশন, রিস্ক নিউট্রাল, রিস্ক লাভার। তাহলে এই মিন দিয়ে আমরা বুঝবো রিটার্ন কতটুকু, আর ভেরিয়েন্স দিয়ে বুঝবো আমরা রিস্ক কতটুকু। রিস্ক ফ্রি অ্যাসেট, রিস্কি অ্যাসেট যা ছিল, তাহলে আমরা হচ্ছে ভেরিয়েন্স দিয়ে বুঝবো হচ্ছে রিস্ক কতটুকু, আর মিন দিয়ে বুঝবো আমরা রিটার্ন কতটুকু, এক্সপেক্টেড রিটার্ন কতটুকু আমাদের। সাপোজ দুটো কোম্পানির মধ্যে যার ভেরিয়েন্স যত বেশি তার রিস্ক তত বেশি, তাহলে ভেরিয়েন্স জিনিসটা হচ্ছে কি বেশি থাকলে জিনিসটা হচ্ছে কি খারাপ, কারণ হচ্ছে ভেরিয়েন্স যত বেশি থাকবে রিস্কটা তত বেশি থাকবে। তাহলে একটা কোম্পানির মধ্যে যেটার ভেরিয়েন্স তত বেশি তার রিস্ক তত বেশি। দুইটা কোম্পানির মধ্যে যে কোম্পানির দ্রব্যমূল্যের প্রাইস বেশি উঠানামা করে, ভেরিয়েন্স জিনিসটা হচ্ছে কি প্রাইস যদি বেশি উঠানামা করে তাহলে ভেরিয়েন্সটা তত বেশি থাকবে। সাপোজ একটা কোম্পানির হচ্ছে কি দুইটা কোম্পানি, এ কোম্পানির দ্রব্য কোনো একটা দ্রব্যের আজকে প্রাইস ছিল 10 টাকা, আগামীকাল হলো 12 টাকা, পরের দিন 13 টাকা, এরপরের দিন আবার 9 টাকা, এরকম কন্টিনিউয়াসলি কি খুব বেশি পরিমাণ উঠানামা করতেছে অন্য একটা কোম্পানির তুলনায়। তাহলে আমরা বলবো কি ওই কোম্পানির তুলনায় যে কোম্পানির দ্রব্যমূল্যের দামগুলো উঠানামা করতেছে বেশি, তার ভেরিয়েন্স কি তত বেশি, তাহলে তার রিস্ক তত বেশি। আমরা যেন একটু আগে দেখলাম যে ভেরিয়েন্স যত বেশি তার রিস্ক কি তত বেশি। এখানে সাপোজ একটা র্যান্ডম ভেরিয়েবল ধরা আছে ডব্লিউ, লেটার সাপোজ যে র্যান্ডম ভেরিয়েবল ডব্লিউ, তাহলে W1 W2 W3 WS পর্যন্ত এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের একটা ভ্যালু, আর পাই হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি। আর এগুলো হচ্ছে এই যে উইনো, যেগুলো এগুলো আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ে আসছি আগে। সাপোজ এখানে বলা আছে উইনো এক্সপেক্টেড মিন ভ্যালু, এক্সপেক্টেড মিন ভ্যালু আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ে আসছি যে সামেশন এক্স ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই পি আই, মানে এখানে এক্স আইটা হচ্ছে কি ভেরিয়েবল আর পি আইটা হচ্ছে আমার প্রবাবিলিটি। এই যে এক্স আইটা হচ্ছে আমার ভেরিয়েবল আর পি আইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড মিন ভ্যালুর সূত্র, আমরা আগেই পড়ে আসছি এগুলো স্ট্যাটিস্টিক্সে। সামেশন এক্স অথবা এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই পি আই। আর ভেরিয়েন্সের সূত্র পড়ছি দুইভাবে, একটা হচ্ছে কি সামেশন এফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পি আই। নর্মালি আমরা এই জায়গায় কি এই সূত্রটা দিয়ে আমরা রিস্ক অ্যাসেটের মধ্যে মেজার করবো যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এক্স বারটা হচ্ছে কি আমার মিন, আর পিটা হচ্ছে কি আমার প্রবাবিলিটি, আর এক্সটা হচ্ছে কি আমার নর্মাল যে মানগুলো দেওয়া থাকবে, এক্স বারটা হচ্ছে আমার মিন আর পিআইটা হচ্ছে কি আমার প্রবাবিলিটি। দ্য মিন অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ সিম্পলি ইটস অ্যাভারেজ ভ্যালু। আমরা জানি কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে মিনটা হচ্ছে কি আর অ্যাভারেজ ভ্যালুটা। তাহলে এখানে হচ্ছে মিউ ডব্লু, এই যে ডব্লু একটা ইয়া ধরছিলাম আমরা কি বলি, এই যে ডব্লিউ একটা ভেরিয়েবল ধরছিলাম, ওই ভেরিয়েবলের মিন হচ্ছে কি মিন ডব্লিউ মিউ ডব্লিউ ইজ ইকুয়াল টু সামেশন এস এস ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু এস পর্যন্ত পাই এস ডব্লিউ এস, পাইটা হচ্ছে কি আমার প্রবাবিলিটি আর ডব্লিউটা হচ্ছে কি আমার যেটা ধরে নিলাম, তাহলে পাই এস ডব্লিউ এস। তাহলে মিন মেজার্স ইটস অ্যাভারেজ ভ্যালু হোয়াট দ্য ডিস্ট্রিবিউশন ইজ সেন্টার্ড অ্যারাউন্ড। তাহলে মিন হচ্ছে কি তার অ্যাভারেজ ভ্যালুগুলো মেজার করে। তাহলে মিউ ডব্লিউ এটা একটু মনে রাখতে হবে যে মিউ ডব্লিউ ইজ ইকুয়াল টু সামেশন পাই এস ডব্লিউ এস। তাহলে ভেরিয়েন্স টপিক কি দ্য ভেরিয়েন্স অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ ডব্লিউ মাইনাস মিউ ডব্লিউ তার হোল স্কোয়ার। তার মানে মানে অ্যাকচুয়াল যে ডব্লিউ ভ্যালুটা ছিল আর এটার যে মিন ভ্যালু, এই দুইটা ডিফারেন্সের উপর যদি আমি স্কোয়ার করি তাহলে আমি কি পাবো, দেন এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে আমার ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্সের আমরা প্রকাশ করি সিগমা স্কোয়ার ডব্লিউ দিয়ে ইজ ইকুয়াল টু সামেশন পাই এস ইন্টু কি ডব্লিউ এস মাইনাস মিউ ডব্লিউ তার হোল স্কোয়ার। তাহলে আমার হচ্ছে মিনের জায়গায় জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল যে ডব্লিউর মানটা থাকবে মাইনাস এই মানটার হচ্ছে কি মিউর মান, এটার হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে কি আমার ভেরিয়েন্স। তাহলে সিগমা স্কোয়ার ডব্লিউ ইজ ইকুয়াল টু সামেশন পাই এস ডব্লিউ এস মিউ ডব্লিউ তার হোল স্কোয়ার। তাহলে এই দুইটা হচ্ছে কি সূত্র বা হচ্ছে কি ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে মিনের আর একটা হচ্ছে কি ভেরিয়েন্সের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। আর এটাকে যদি আমরা স্কোয়ারটারে যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাই, ভেরিয়েন্সকে রুট করলে আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। তাহলে দ্য ভেরিয়েন্স মেজার দ্য স্পিড অফ দ্য ডিস্ট্রিবিউশন। আচ্ছা ভেরিয়েন্সটা কি মেজার করে, ভেরিয়েন্সটা মেজার করে দ্য স্পিড অফ দ্য ডিস্ট্রিবিউশন, একটা ডিস্ট্রিবিউশনের স্পিডটা ওটা কতটুকু, হ্যাঁ এর হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে কতটুকু পর্যন্ত, বা এর হচ্ছে সিচুয়েশনটা কতটুকু, এই জিনিসটা। অ্যান্ড ইজ এ রিজনেবল মেজার অফ দ্য রিস্কিনেস ইনভলভ, যেটার মধ্যে রিস্কিনেস জিনিসটা ইনভলভ আছে, রিস্কটা মেজার করা আমরা ভেরিয়েন্স দ্বারা। দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তাহলে কি হবে, সিগমা ডব্লিউ স্কোয়ারটা চলে যাবে ইকুয়াল টু রুট ওভার সিগমা স্কোয়ার ডব্লিউ। এটা যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা কি পাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই ভেরিয়েন্সের রুট ওভার করে। দ্য মিন ভেরিয়েন্স মডেল এজিউমস দ্যাট দ্য ইউটিলিটি অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই মিন ভেরিয়েন্স যে মডেল এটা এজিউম করে কি দ্যাট দ্য ইউটিলিটি অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ইউটিলিটি মেজার করে। তাহলে আমরা কি লিখবো, ইউ অফ কি পাইছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা পাইছিলাম মিউ ডব্লিউ, এটা পাইছি মিন, আর একটা পাইছিলাম কি সিগমা স্কোয়ার ডব্লিউ মানে ভেরিয়েন্স। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে কি আমার ভিতরে বসাতে হবে, ইউ ইন্টু মিউ ডব্লিউ কমা সিগমা স্কোয়ার ডব্লিউ, এটা হচ্ছে আমার ইউটিলিটি ফাংশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের।
আর এখানে মিন যদি আমাদের বাড়ে, মিন যদি বাড়ে তাহলে এক্সপেক্টেড ভ্যালু বাড়বে, মিন যদি বাড়ে অথবা এক্সপেক্টেড ভ্যালু যদি বাড়ে তাহলে ইউটিলিটি বাড়বে। মনে থাকবে, মিন অথবা এক্সপেক্টেড ভ্যালু যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কি বাড়বে, ইউটিলিটি বাড়বে। এটাকে আমরা মিন বলতে পারি অথবা এক্সপেক্টেড ভ্যালু বলতে পারি। তাহলে মিন অথবা এক্সপেক্টেড ভ্যালু যদি বাড়ে তাহলে ইউটিলিটি বাড়বে। আর অন্যদিকে যদি ভেরিয়েন্স বাড়ে, সিগমা স্কোয়ার ডব্লিউ যদি বাড়ে আমাদের ইউটিলিটি কমবে, অপোজিট রিলেশনশিপ। তাহলে মিন বাড়লে ইউটিলিটি বাড়বে আর ভেরিয়েন্স বাড়লে ইউটিলিটি কি কমবে। এখানে দুটো গ্রাফ লক্ষ্য করি, মিন এবং ভেরিয়েন্সের গ্রাফ দেওয়া আছে। সো উই সে দ্যাট আদার থিংস বিং ইকুয়াল, বাকি সব কিছু সমান ইকুয়াল থাকবে, মানে আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট, হায়ার এক্সপেক্টেড রিটার্ন অর মিন ইজ গুড। যেহেতু মিন বাড়লে আমার ইউটিলিটি বাড়ে তাহলে অবশ্যই মিনটা ভালো। হায়ার এক্সপেক্টেড রিটার্ন অর মিন কি ইজ গুড, যত বেশি মিন বা এক্সপেক্টেড রিটার্ন বাড়বে তত বেশি আমাদের জন্য ভালো, কারণ কি ইউটিলিটি তত বেশি বাড়বে। বাট যদি ভেরিয়েন্স বাড়ে তাহলে ইউটিলিটি কমে, তাহলে যত বেশি ভেরিয়েন্স বাড়বে ইউটিলিটি তত কমবে। তাহলে অ্যান্ড হায়ার ভেরিয়েন্স ইজ বেড, তাহলে ভেরিয়েন্স যত বাড়বে তত কি আমাদের জন্য খারাপ। আচ্ছা, এই জায়গায় দুইটা গ্রাফ দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে হরিজন্টালি রিটার্ন, দেন হচ্ছে কি ভার্টিক্যালে হচ্ছে কি রিস্কের পরিমাণ দেওয়া আছে। তাহলে হচ্ছে কি এখানে প্রবাবিলিটি একটা হচ্ছে বাম পাশে আর একটা হচ্ছে কি ডান পাশে, মিনের বাম পাশে মিনের ডান পাশে। তাহলে মিন এন্ড ভেরিয়েন্স, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিপিক্টেড ইন প্যানেল এ, এই যে প্যানেল এর মধ্যে আমার কি বলতেছে, প্যানেল এর মধ্যে হ্যাজ এ পজিটিভ মিন। এখানে আমার কি প্যানেল এতে পজিটিভ মিন দেওয়া আছে আমার, ঠিক আছে। আর প্যানেল বিতে হচ্ছে কি আমার নেগেটিভ মিন, প্যানেল বিতে নেগেটিভ মিন আর প্যানেল এতে হচ্ছে আমার পজিটিভ মিন। তাহলে দ্য ডিস্ট্রিবিউশন ইন প্যানেল এ ইজ মোর স্প্রেড আউট, যদি এখানে পজিটিভ মিন দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার মোর স্প্রেড আউট। দ্য ডিস্ট্রিবিউশন ইন প্যানেল এ ইজ মোর স্প্রেড আউট, অনেক বেশি ছড়ানো। আর প্যানেল বিতে হচ্ছে কি স্প্রেড আউটটা কম। তাহলে এটা কি মিন করতেছে, মিন করতেছে যে এই প্যানেল এর স্প্রেড আউটটা হচ্ছে কি প্যানেল বি থেকে বেশি, প্যানেল এটা হচ্ছে প্যানেল বি থেকে বেশি পরিমাণ স্প্রেড আউট। আর স্প্রেড আউট জিনিসটা আমরা মেজার করি কি দ্বারা, ভেরিয়েন্স দ্বারা। তার মানে এটা যদি বেশি পরিমাণ স্প্রেড আউট হয় তাহলে এটার ভেরিয়েন্স তত বেশি, তাহলে প্যানেল এর ভেরিয়েন্স কি প্যানেল বি থেকে বেশি। তাহলে এই যে দ্য ডিস্ট্রিবিউশন ইন প্যানেল এ ইজ মোর স্প্রেড আউট দেন দ্য ওয়ান ইন প্যানেল বি, হুইচ মিনস কি মিন করে, দ্যাট ইজ ইট হ্যাজ এ লার্জার ভেরিয়েন্স। তাহলে এটা হচ্ছে কি লার্জার ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স যত বেশি তার কি আমাদের জন্য ব্যাড, ইউটিলিটি তত কমবে। সাপোজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ইনভেস্ট ইন টু ডিফারেন্ট অ্যাসেট, ইন্ডিভিজুয়াল একজন লোক বা একজন ব্যক্তি বা ব্যবসা হচ্ছে কি দুইটা ডিফারেন্ট অ্যাসেটের হচ্ছে কি ইনভেস্টমেন্ট করতেছে। ওয়ান অফ দেম দ্য রিস্ক ফ্রি অ্যাসেট, একটা হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট, কোনো রিস্ক নাই। আর অ্যানাদার অফ দেম দ্য রিস্কি অ্যাসেট, আর এটা হচ্ছে কি রিস্কি অ্যাসেটে তিনি ইনভেস্ট করতেছে, দুইটা জিনিস। তাহলে আর এফ দ্বারা আমরা প্রকাশ করতেছি যে রিস্ক ফ্রি অ্যাসেট, আর এফ দ্বারা রিস্ক ফ্রি অ্যাসেট, এই যে রিটার্ন ফ্রম রিস্ক ফ্রি অ্যাসেট, আর এফ হচ্ছে কি রিটার্ন ফ্রম রিস্ক ফ্রি অ্যাসেট। আচ্ছা, অলওয়েজ পেইস এ ফিক্সড রেট অফ রিটার্ন, মানে যেটা হচ্ছে কি একটা সবসময় একটা রিটার্নের একটা ফিক্সড মান থাকবে। হ্যাঁ, ট্রেজারি বিল দ্যাট পেইস এ ফিক্সড রেট ইন্টারেস্ট, আমরা যে খাজনা টাজনা দিই এগুলোর মধ্যে হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা হচ্ছে কি একটা ফিক্সড থাকে। এটা হচ্ছে আমার আর এফ, রিটার্ন ফ্রম রিস্ক ফ্রি অ্যাসেট। আর এম এস হচ্ছে কি আমাদের রিটার্ন অন রিস্কি অ্যাসেট, এটা ছিল রিস্ক ফ্রি আর এটা হচ্ছে কি রিস্কি অ্যাসেট ইন স্টেট ইফ স্টেট এস অকার্স, যদি স্টেট এস অকার্স হয়, এসটা হচ্ছে কি গুড অর ব্যাড স্টেট অফ এস। এসটা হচ্ছে একটা মনে করেন যে হচ্ছে কি একটা সিচুয়েশন যেটার মধ্যে হচ্ছে আমরা গুড হতে পারে অথবা ব্যাড হতে পারে। আর রিটার্ন অন রিস্কি অ্যাসেট এটা হচ্ছে আমরা এমএস দ্বারা প্রকাশ করতেছি, আর এখানে এসটা হচ্ছে কি আমাদের একটা ইনিশিয়াল একটা হচ্ছে কি সিচুয়েশন। ইফ দ্য স্টক মার্কেট ডাজ ওয়েল, স্টক মার্কেট হচ্ছে শেয়ার বাজার, শেয়ার বাজার যদি ভালো অবস্থানে থাকে তাহলে ইউর ইনভেস্টমেন্ট উইল অলসো ডু ওয়েল, যদি শেয়ার বাজার ভালো অবস্থান থাকে তাহলে আমি কি ইনভেস্টমেন্ট আমি বেশি করব। আর যদি শেয়ার বাজার ইফ দ্য স্টক মার্কেট ডাজ পড়লি, যদি শেয়ার বাজার বা যদি শেয়ার বাজারে ধস নামে অথবা শেয়ার বাজারের অবস্থান খারাপ হয় তাহলে কি আমার ইনভেস্টমেন্ট আমি কমিয়ে দেবো, তাহলে ইউর ইনভেস্টমেন্ট উইল ডু পড়লি। তাহলে শেয়ার বাজার ভালো হলে আমি স্টক মার্কেটে আমার ইনভেস্টমেন্ট ভালো হবে, শেয়ার বাজার খারাপ হলে আমার ইনভেস্টমেন্ট কি খারাপ হবে। রিস্ক থাকলেই প্রবাবিলিটি রিলেটেড, এটা মনে রাখতে হবে যে রিস্ক যেখানে আছে সেখানে প্রবাবিলিটি কি রিলেটেড থাকবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, পাইএস, পাইএস মানে কি প্রবাবিলিটি দ্যাট স্টেট এস উইল অকার, স্টেট এসটা অকারিং হওয়ার প্রবাবিলিটি হচ্ছে পাইএস। আর আর এম তো আমি একটু দেখে আসলাম যে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য রিস্ক অ্যাসেট, এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য রিস্ক অ্যাসেট। আর এফ দেখছিলাম এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য রিস্ক ফ্রি অ্যাসেট, তাহলে আর এম হবে কি এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য রিস্কি অ্যাসেট। সিগমা এম স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স অফ রিস্কি অ্যাসেট সিটার, এমটা হচ্ছে রিস্কি অ্যাসেট আর এফটা হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট। তাহলে সিগমা এম স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স স্কোয়ার যেটা আছে ভেরিয়েন্স অফ রিস্কি অ্যাসেটস রিটার্ন, আর সিগমা এম হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইটস রিটার্ন। এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল হোল্ড এ ফ্র্যাকশন অন হিজ ওয়েলথ, যদি ইন্ডিভিজুয়াল ধরেন যে আমি যদি একটা হচ্ছে কি আমার সম্পদের একটা পরিমাণ একটা অংশ যদি আমি হোল্ড করে রাখি, তাহলে যেমন এটার মানটা ধরলাম আমি এক্স ইন দ্য রিস্কি অ্যাসেট, রিস্কি অ্যাসেটের মধ্যে আমি হোল্ড করে রাখি, অ্যান্ড 1 - x ইন দ্য রিস্ক ফ্রি অ্যাসেট। সাপোজ আমার সম্পদের এক্স পরিমাণ অংশ আমি রিস্কি অ্যাসেটের জন্য আমি হোল্ড করে রাখলাম, আর বাকি অংশ 1 - x অংশটা আমি রিস্ক ফ্রি অ্যাসেটের জন্য রাখলাম, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন কত হবে, এক্সপেক্টেড রিটার্ন হবে আর এক্স ইজ ইকুয়াল টু সামেশন এস ইজ ইকুয়াল টু 1 এবং ব্র্যাকেটে কত এক্স এম এস, এক্স এম এস, এম এসটা হচ্ছে কি রিস্কি অ্যাসেট প্লাস 1 - x,
আর এফটা ছিল কি রিস্ক ফ্রি অ্যাসেট, তাহলে রিস্ক ফ্রি অ্যাসেটের প্রবাবিলিটি আমার কত ছিল 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স মানে ফ্র্যাকশনটা আর কি। আর এমএস হচ্ছে কি রিস্ক অ্যাসেট, তাহলে রিস্ক অ্যাসেটের আমার ফ্র্যাকশনটা ছিল এক্স, তাহলে এক্স এম এস প্লাস 1 মাইনাস এক্স আর টোটাল হচ্ছে কি আমার স্টেট এস হওয়ার হচ্ছে প্রবাবিলিটি কত পাইস, বুঝে গেছে। তাহলে আর এক্স ইজ ইকুয়াল টু সামেশন এক্স এম এস প্লাস 1 মাইনাস এক্স আর এফ ইন্টু কি পাইস এই। আচ্ছা এখন হচ্ছে ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা হচ্ছে সবগুলো যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে এক্স সামেশন এম এস ইন্টু পাইস, এই পাইস দ্বারা কি গুণ হবে কোন অংশ, এই অংশটার একটা গুণ আবার কি এই অংশটার একটা গুণ, ঠিক আছে। তাহলে কি হবে এক্স সামেশন এম এস আর এই যে কি পাইস প্লাস 1 মাইনাস এক্স ইন্টু আর এফ সামেশন পাইস, আর এই মানটা হচ্ছে কি আমার প্রবাবিলিটি হচ্ছে 1, আমরা জানি কি সাম অফ প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, সাম অফ প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু কি 1। আর এই অংশটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড রিটার্ন ফ্রম রিস্ক অ্যাসেট, যেহেতু এমএস আছে, এমএস মানে রিস্ক অ্যাসেট, তাহলে এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক অ্যাসেট, আর এটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড রিটার্ন ফ্রম রিস্ক ফ্রি অ্যাসেট, এফ আছে মানে ফ্রি অ্যাসেট, আর এই আর এক্সটা হচ্ছে কি আমার টোটাল এক্সপেক্টেড রিটার্ন, তাহলে এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক অ্যাসেট আর এক্সপেক্টেড রিটার্ন ইন কি রিস্ক ফ্রি অ্যাসেট। তাহলে আর এক্স ইজ ইকুয়াল টু কি, এটার আমি কি লিখতে পারি, এই অংশটা আমি কি লিখতে পারি এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক অ্যাসেট মানে কি আর এম, তাহলে এক্স ইন্টু আর এম, আর এটা হচ্ছে আমার রিস্ক ফ্রি অ্যাসেট, তাহলে কি লিখবো আমরা 1 মাইনাস এক্স ইন্টু আর এফ, 1 মাইনাস এক্স ইন্টু আর এফ, তাহলে আর এক্স ইজ ইকুয়াল টু এক্স আর এম প্লাস 1 মাইনাস এক্স ইন্টু আর এফ। এখন যদি আমি ভেরিয়েন্স বের করতে চাই, ভেরিয়েন্স বের করলে আমি কি করবো জাস্ট খালি স্কোয়ার, তাহলে সিগমা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু সামেশন এক্স এম এস প্লাস 1 মাইনাস এক্স আর এফ মাইনাস আর এক্স তার হোল স্কোয়ার ইন্টু পাইস, এটা কোথেকে পেলাম দেখি। ভেরিয়েন্সটা আমরা কিভাবে বের করি, ভেরিয়েন্সটা বের করি এই যে অ্যাকচুয়াল যে আমার ডব্লিউ ভেরিয়েবলটা দেওয়া ছিল এটা থেকে যদি আমি এটার মিন পরিমাণ বাদ দিই তাহলে আমার কি এরপর স্কোয়ার করলে আমার কি ভেরিয়েন্স পাই, তাহলে আলটিমেটলি ওই জায়গায় সেম। এই যে আমার এই যে অংশটা ছিল আমাদের, এই যে অংশটা ছিল আমাদের, এটা থেকে যদি আমি এই যে আর এক্স পরিমাণ বাদ দিই, যে আর এক্সটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড মিন পেলাম আমি, এটা যদি আমি বাদ দিই এটা থেকে তাহলে হচ্ছে কি এবং স্কোয়ার করি তাহলে আমি কি পাবো ভেরিয়েন্স পাবো, তাহলে যে এক্স এম এস প্লাস 1 মাইনাস এক্স ইন্টু আর এফ মাইনাস আর এক্স তার হোল স্কোয়ার ইজ ইন্টু পাইস, এটা হচ্ছে আমার ভেরিয়েন্স। এই যে নিচে দেওয়া আছে যে ভেরিয়েন্সের হচ্ছে কি সূত্র হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পি এক্স, এক্সটা হচ্ছে এই যে আর এক্স এর মানটা আর এক্স বারটা হচ্ছে আমার মিন, তাহলে আর এক্স ইন্টু পি এক্স হচ্ছে কি পাই এস হচ্ছে কি পি এক্স হচ্ছে পাই এস তার মানে প্রবাবিলিটি আর কি, তাহলে এখানে এক্স আই মানে কি এক্স আই হচ্ছে এই টোটাল অংশটা হচ্ছে আমার এক্স আই, এই যে এক্স এম এস প্লাস 1 মাইনাস এক্স আর এফ, এই হচ্ছে জাস্ট এই মানের মধ্যে আমি কি ভেরিয়েন্সের মানের মধ্যে আমি জাস্ট মানগুলো বসালাম, এটা হচ্ছে আমার ভেরিয়েন্সের মান। এখন হচ্ছে কি করবো আমি এই যে আর এক্স এর মানগুলো হচ্ছে আমি বসাবো, এই যে আর এক্স এর মান পেলাম না, এই মানটা আমি এই জায়গায় বসাবো, এই যে আর এক্স আছে না এই আর এক্স এর মধ্যে আমি বসাবো, তাহলে বসালে আমার কি আসে এতটুকু পর্যন্ত যা আছে তার সেম থাকবে, যে সামেশন এক্স এম এস প্লাস 1 মাইনাস এক্স আর এফ মাইনাস আর এক্স এর জায়গায় কি বসাবো এক্স আর এম মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু আর এফ, এই যে মাইনাস এক্স আর এম প্লাসটা মাইনাস হয়ে যাবে 1 মাইনাস এক্স আর এফ, কারণ কি মাইনাস দ্বারা গুণ হবে, ওকে ইন্টু পাইস, এই যে তাহলে এই অংশটা আর এই অংশটা কি কাটা যাবে, দুইটা প্লাস মাইনাসে কি কাটা যাবে, কাটা যাওয়ার পর আমার থাকতেছে কি শুধুমাত্র এক্স এম এস মাইনাস এক্স আর এম, এই যে এক্স এম এস মাইনাস এক্স আর এম তার হোল স্কয়ার ইন্টু কি পাইস, তাহলে যেন যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার কি যে পাওয়ার উপর স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকবে এম এস মাইনাস আর এম তার হোল স্কোয়ার ইন্টু পাইস, তাহলে এক্স স্কোয়ারটা সামনে নিয়ে আসলে এক্স স্কোয়ার ইন্টু সামেশন এম এস মাইনাস আর এম তার হোল স্কোয়ার ইন্টু পাইস। আচ্ছা ভেরিয়েন্সের সূত্র কি পাইছিলাম আমরা, এই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ইন্টু পি আই মানে প্রবাবিলিটি, তাহলে এই জায়গায় এক্স আইটা হচ্ছে কি এম এস আর এমটা হচ্ছে কি এক্স বার তার হোল স্কোয়ার ইন্টু পাই এস মানে কি পি আই, তাহলে এই জায়গায় আমি কি জাস্ট ভেরিয়েন্স অফ এক্স এর মান বসতে পারি, ভেরিয়েন্স অফ এক্স এর মান কি সিগমা স্কোয়ার এম, তাহলে এই টোটাল মান হচ্ছে আমার সিগমা স্কোয়ার এম, এই সূত্রের সাথে মিলাইলে বোঝা যাবে, তাহলে সিগমা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার এম, এম মানে কি রিস্ক অ্যাসেট, এফ মানে ফ্রি অ্যাসেট রিস্ক ফ্রি অ্যাসেট, আর স্ট্যান্ড ডেভিয়েশন হবে কি এটা যদি আমি রুট করি, রুট করলে কি হবে এক্স এর উপর স্কোয়ারটা কাটা যাবে, সিগমা স্কোয়ার উপর স্কোয়ার কাটা যাবে, তাহলে এক্স সিগমা এম, তাহলে সিগমা এক্স ইজ ইকুয়াল টু এক্স সিগমা এম। এখন আসি ইফ আর এফ গ্রেটার দেন আর এম মানে কি রিস্ক ফ্রি অ্যাসেটের মানটা যদি রিস্কি অ্যাসেট থেকে বেশি হয় তাহলে কি হবে ইনভেস্ট ইন রিস্ক ফ্রি অ্যাসেট, মানে এটা হচ্ছে কি আমার এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক ফ্রি অ্যাসেট যদি আমার বেশি হয় রিস্কি অ্যাসেট থেকে তাহলে আমি ইনভেস্ট করবো কোথায় রিস্ক ফ্রি অ্যাসেটে, কিন্তু আবার যদি আর এফ লেস দেন আর এম মানে কি এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক ফ্রি অ্যাসেট যদি কম হয় কার থেকে এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্কি অ্যাসেট থেকে, তাহলে আমরা ইনভেস্টমেন্ট করবো কোথায় রিস্কি অ্যাসেটে, তার মানে আলটিমেটলি আমরা ফোকাস করতেছি কোথায় এক্সপেক্টেড রিটার্নের উপরে, এক্সপেক্টেড রিটার্ন যত বেশি আমরা ওই জায়গায় যার কাছে এক্সপেক্টেড রিটার্ন বেশি সেই জায়গায় আমরা ইনভেস্ট করবো, সেটা হোক রিস্কি অ্যাসেট হোক রিস্ক ফ্রি অ্যাসেট, তাহলে হায়ার রিটার্ন পাওয়া যাচ্ছে এমন হায়ার রিস্কের জন্য যে অ্যাসেটে যত বেশি রিস্ক তার রিটার্ন তত বেশি, মানে কি যে অ্যাসেটটা যত বেশি রিস্ক তার রিটার্ন তত বেশি এবং আমরা ইনভেস্টমেন্ট সেখানেই করবো। এই যে রিস্ক আর রিটার্ন এই দুইটার মধ্যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, এখানে দেখি হরিজন্টাল অ্যাক্সিসে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন আর ভার্টিক্যালে দেখাচ্ছে মিন রিটার্ন, ইনিশিয়াল অবস্থান 0
আর আরএফ দ্বারা প্রকাশ করছে কি রিস্ক ফ্রি অ্যাসেট। এই যে একটা সম্পূর্ণ একটা কি স্ট্রেট লাইন বাজেট লাইন, এই যে বাজেট লাইন অথবা প্রাইস লাইন। বাজেট লাইনের স্লোপ হচ্ছে RM মাইনাস RF ডিভাইড বাই সিগমা এম। রিস্ক ফ্রি অ্যাসেট এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক কি অ্যাসেট মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক ফ্রি অ্যাসেট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন রিস্ক অ্যাসেট। এখানে কি RMটা হচ্ছে কি RF থেকে বড়, RMটা RF থেকে বড় কিভাবে, এই যে RX হচ্ছে কি আমার এক্সপেক্টেড রিটার্ন, সিগমা এক্স হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সপেক্টেড রিটার্ন, আর RMটা হচ্ছে কি রিস্ক অ্যাসেট এক্সপেক্টেড রিটার্ন, সিগমা হচ্ছে রিস্ক অ্যাসেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে ইনডিফারেন্স কার্ভ দেওয়া স্যার, এটা হচ্ছে আমার অপটিমাল পয়েন্ট, অপটিমাল চয়েস পয়েন্ট। কারণ কি আমরা জানি ইনডিফারেন্স কার্ভ যে জায়গায় হচ্ছে কি বাজেট লাইনে ট্যানজেন্ট হলে আমরা কি বলি সেটাকে অপটিমাল চয়েস বলি, আর এটাকে আমরা প্রাইস লাইন বলবো। তাহলে এখানে কি দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে যে দ্য বাজেট লাইন মেজার্স দ্য কস্ট অফ অ্যাচিভিং এ লার্জার এক্সপেক্টেড রিটার্ন ইন টার্মস অফ দ্য ইনক্রিজড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রিটার্ন। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ছে না এই জায়গায়, লার্জার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কারণে কি বাজেট লাইন উপরের দিকে বাড়তেছে। তাহলে বাজেট লাইন মেজার্স দ্য কস্ট অফ অ্যাচিভিং এ লার্জার এক্সপেক্টেড রিটার্ন। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বাড়তেছে এক্সপেক্টেড রিটার্ন তত বাড়তেছে। তাহলে এই যে ইনক্রিজড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রিটার্ন, লার্জার এক্সপেক্টেড রিটার্ন ইন টার্মস অফ ইনক্রিজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে কি আমরা বাজেট লাইন এটা মেজার করতেছি, যে কস্টটা মেজার করতেছি কিভাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ার কারণে এক্সপেক্টেড রিটার্ন আমি কত বেশি পাচ্ছি। তাহলে এট দ্য অপটিমাল চয়েস, এই যে অপটিমাল চয়েস পয়েন্টে দ্য ইনডিফারেন্স কার্ভ মাস্ট বি ট্যানজেন্ট টু দ্য বাজেট লাইন। আমরা জানি অপটিমাল চয়েস যে ট্যানজেন্ট করতে হবে কি ইনডিফারেন্স কার্ভ মাস্ট বি ট্যানজেন্ট টু দ্য বাজেট লাইন। জিরো রিস্ক নিয়ে ইনভেস্ট করেছে কোথায়, RF এ। এখানে আমার ইনভেস্টমেন্ট কত, জিরো। জিরো রিস্ক, সরি রিস্ক কত আমার, জিরো। তাহলে জিরো রিস্ক নিয়ে আমার ইনভেস্টমেন্ট করা হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট বা RF এ। অ্যান্ড এক্স এর মান যদি জিরো হয় তাহলে আমরা রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্ট জিরো এবং রিটার্ন হবে কত, RF। এক্স এর মান যদি জিরো হয় তাহলে রিস্ক ফ্রি অ্যাসেটের রিটার্ন হবে কত, RF। ইনভেস্ট হচ্ছে আমার ইনভেস্ট হচ্ছে জিরো আর রিটার্ন হচ্ছে আমার RF। সো এক্সপেক্টেড রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে RF আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার জিরো। এখন আসি, যদি ইফ এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স এর মান যদি 1 হয় তার মানে কি এক্স এর মান 1 হলে আমার এক্সপেক্টেড রিটার্ন হবে RM, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে আমার সিগমা এম, সর্বোচ্চ আর কি। তাহলে ইউ উইল পুট অল অফ ইউর মানি ইন রিস্ক অ্যাসেট। তাহলে আমি এই যে এমটা রিস্ক অ্যাসেট না, তাহলে আমার যদি এক্স ইজ ইকুয়াল 1 হয় তাহলে আমার সবগুলো ইনভেস্ট আমি কোথায় করবো, রিস্ক অ্যাসেটে করবো, এবং আমি ইনভেস্ট এক্সপেক্টেড রিটার্ন আমি সবচেয়ে বেশি পাচ্ছি। তাহলে রিস্ক যত বেশি এক্সপেক্টেড রিটার্ন আমার তত বেশি, এগুলো মনে রাখতে হবে। হেয়ার ইউ উইল হ্যাভ এ এক্সপেক্টেড রিটার্ন কত পাচ্ছি আমি, RM আর সিগমা এম। হায়ার রিটার্ন পাওয়ার জন্য হায়ার রিস্কে যেতে হবে, মানে আমি যত বেশি হায়ার রিস্কে যাব তত বেশি হায়ার রিটার্ন পাবো। এবং অবশ্যই আমি একজন ইনভেস্টর হিসেবে আমি অবশ্যই চিন্তা করবো যে আমি যত বেশি রিটার্ন পাবো, যত বেশি আমার শেয়ার বাজারে লাভ হবে তত আমার জন্য ভালো। তাহলে আমার রিস্কও তত বেশি করতে হবে, যেতে হবে। ইফ পিপল আর রিস্ক অ্যাভার্স, এখন কথা হচ্ছে যদি মানুষজন যদি রিস্ক অ্যাভার্স হয়, আগে আমরা দেখে আসছি রিস্ক অ্যাভার্স মানে কি, রিস্কে যেতে যাবে না। যদি হয় দেন হায়ার এক্সপেক্টেড রিটার্ন মেক্স দেম বেটার অফ। সাপোজ আমি রিস্ক অ্যাভার্স, আমি রিস্কে যেতে চাই না, এখন আমার জন্য হায়ার এক্সপেক্টেড রিটার্ন কি, আমার জন্য খুবই মানে খুশির একটা বিষয়, যে আমার জন্য খুবই ভালো, বেটার অফ। কিন্তু হায়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার জন্য কি ওর্স অফ, খারাপ। কারণ কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি আমরা কি জানছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি তত রিস্ক তত বেশি। আর যেহেতু আমি রিস্ক অ্যাভার্স, আমি রিস্ক নিতে যাবো না বেশি, কিন্তু আমি যখন দেখবো যে এক্সপেক্টেড রিটার্ন তত বেশি, অনেক বেশি, তখন আবার আমার জন্য এটা বেটার অফ। কিন্তু যখন দেখবো যে রিস্কও বেশি তখন আমার জন্য ওর্স অফ, যেহেতু আমি রিস্ক অ্যাভার্স। তাহলে দিস মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ব্যাড। তাহলে আমার জন্য আমি যেহেতু রিস্ক অ্যাভার্স, আমার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ব্যাড, বাট এক্সপেক্টেড রিটার্নটা আমার জন্য গুড, হায়ার এক্সপেক্টেড রিটার্ন। At the optimal choice of risk and return of the slope of indifference curve has to equal the slope of budget line. এই যে অপটিমাল চয়েসের ক্ষেত্রে কি বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভ কি ইকুয়াল ট্যানজেন্ট করছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল স্লোপ অফ দ্য বাজেট লাইন ইন প্রিভিয়াস ফিগার উই কল দি স্লোপ অফ প্রাইস অফ রিস্ক। তাহলে আমরা এটার কি বলবো, প্রাইস অফ রিস্ক অথবা প্রাইস লাইন বলবো। বাজেট লাইনটা আমরা প্রাইস লাইন বলবো, অথবা কি জায়গায় প্রাইস অফ রিস্ক বলবো, ঠিক আছে, অপটিমাল চয়েসকে। আর প্রাইস অফ রিস্ক মেজার করি আমরা কি বাজেট লাইনের স্লোপ দ্বারা, P ইজ ইকুয়াল টু RM মাইনাস RF ডিভাইড বাই সিগমা এম। এই যে বাজেট লাইনের স্লোপ ছিল কত, RM মাইনাস RF ডিভাইড বাই সিগমা এম। RMটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক অ্যাসেট মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্ক ফ্রি অ্যাসেট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিস্ক অ্যাসেট। আর যেখানে হচ্ছে কি RMটা RF থেকে বড়, এটা হচ্ছে আমার প্রাইস অফ রিস্ক। তাহলে ইট মেজার হাউ রিস্ক এন্ড রিটার্ন ক্যান বি ট্রেডেড অফ মেকিং পোর্টফোলিও চয়েস। আচ্ছা, এখানে জাস্ট একটা এমনি দুইটা গ্রাফ দেওয়া আছে যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের জন্য। এই যে ইনডিফারেন্স কার্ভ হচ্ছে কি এই জায়গায় হচ্ছে বাজেট লাইনের ক্ষেত্রে ট্যানজেন্ট, তাহলে এই জায়গায় অপটিমাল পয়েন্ট চয়েস। আর এখানে কি স্লোপ হচ্ছে মার্জিন রেট অফ সাবস্টিটিউশন, আমরা জানি প্রাইস রেশিও। আর এদিকে হচ্ছে কি ব্যাড গুডস থেকে গুড গুডসের দিকে যত যাবে ইউটিলিটি বাড়বে। সাপোজ নিচেরগুলো হচ্ছে ব্যাড গুডস আর উপরেরগুলো হচ্ছে গুড গুডস, মানে ভার্টিক্যালে গুড গুডস আর হরিজন্টালে ব্যাড গুডস। যত আমি উপরের দিকে যাবো ব্যাড থেকে গুডে যাবো, আমার ইউটিলিটিকে তত বাড়তে থাকবে। এই আর মার্জিন রেট অফ সাবস্টিটিউশন আমরা জানি কি মানে ডিফারেন্সিয়েশন, মার্জিন রেট অফ সাবস্টিটিউশন বিটুইন রিস্ক এন্ড রিটার্ন। রিস্ক আর রিটার্নের মধ্যে যদি মার্জিন রেট অফ সাবস্টিটিউশন করি মাস্ট বি ইকুয়াল টু দ্য প্রাইস অফ রিস্ক। মানে কি প্রাইস অফ রিস্ক কত পাইছিলাম, এই যে এটা মার্জিন রেট অফ সাবস্টিটিউশন অফ রিটার্ন এন্ড রিস্কের মানটা যেটা আসবে এটা কি যে প্রাইস অফ রিস্কের মানের সমান হবে। তাহলে আমরা দেখি মার্জিন রেট অফ সাবস্টিটিউশন ইজ ইকুয়াল টু কি পাইছিলাম যে বিটুইন রিস্ক এন্ড রিটার্ন। তাহলে MU RX এটা কি রিটার্ন, MU RX
আর এমইউ সিগমা কি রিস্ক। তাহলে এমইউ আর এক্স হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি অফ রিস্ক এক্সপেক্টেড রিটার্ন ইন রিস্কি অ্যাসেট, আর মার্জিনাল ইউটিলিটি অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন রিস্কি অ্যাসেট। এই দুইটার হচ্ছে কি আমাদের পার্থক্য করলে আমরা কি পাই, মাইনাস ডেল ইউ ডিভাইড বাই ডেল সিগমা হোল ডিভাইডেড বাই ডেল ইউ ডিভাইড বাই ডেল মিউ। ঠিক আছে, এটা জাস্ট এন থেকে আসছে কীভাবে আসছে, এই যে মার্জিনাল ইউটিলিটি অফ এই যে সিগমা এক্সটা মাইনাস দ্বারা কারণ কি উল্টা হয়ে গেছে, দেন ডেল ইউকে যদি আমরা হচ্ছে কি ডেল সিগমা দ্বারা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, আর ডেল ইউকে যদি আমরা ডেল মিউ দ্বারা ডিফারেন্সিয়েশন করি, এই যে আরেকটা হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন আলটিমেটলি আমরা কি দ্বারা পাই, মিন দ্বারা পাই, এক্সপেক্টেড মিন দ্বারা করার পরে এই যে এই মানটা আমার এটা সমান হবে যে আর এম মাইনাস আর এফ ডিভাইড বাই সিগমা। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্বিনেশন অফ রিস্ক এন্ড নন রিস্ক অ্যাসেট। আচ্ছা, তাহলে রিস্ক যদি বাড়ে ইউটিলিটি কি হবে, কমবে। এটা আগে পুরো স্ট্রিক্ট করে রিস্ক আমাদের যত বেশি হবে ইউটিলিটি কি তত কম হবে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বাড়বে ইউটিলিটি তত কম থাকবে। রিস্ক যদি যত বেশি কমবে ইউটিলিটি কি তত বেশি বাড়বে। তাহলে রিস্ক বাড়লে ইউটিলিটি কমবে, রিস্ক কমলে ইউটিলিটি বাড়বে। ইউটিলিটি বাড়লে কি এক্সপেক্টেড রিটার্নও বাড়বে। ইউটিলিটি ম্যাক্সিমাইজের জন্য আমরা কি করব, ইউটিলিটি যদি আমরা ম্যাক্সিমাইজ করতে যাই ইনডিফারেন্স কার্ভ এবং প্রাইস রেশিও টেনজেন্ট হতে হবে। ইউটিলিটি ম্যাক্সিমাইজের জন্য টেনজেন্ট হতে হবে, কি হতে হবে, টেনজেন্ট হতে হবে। ইনডিফারেন্স কার্ভ কি টেনজেন্ট হতে হবে। আচ্ছা, প্রাইস রেশিওর সাথে টেনজেন্ট হতে হবে। প্রাইস রেশিও কি কনস্ট্যান্ট অথবা ফিক্স থাকবে। আর সর্বশেষ ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য প্রত্যেকের মার্জিনাল সাবস্টিটিউশন কি হতে হবে, সমান হতে হবে। এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি প্রেফারেন্সেস বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। এটা একটু খেয়াল করি, প্রেফারেন্সেস বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। এখানে আমার একটা গ্রাফ দেওয়া আছে, সাপোজ দুইটা অ্যাসেট দেওয়া আছে আমার এক্স এবং ওয়াই, দুইটা অ্যাসেট দেওয়া আছে কি আমার এক্স এবং ওয়াই। আর এই যে হরিজন্টাল দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভার্টিক্যাল এক্সপেক্টেড রিটার্ন, এটা হচ্ছে 0। আর এফ মানে কি রিস্ক ফ্রি অ্যাসেট, আর এক্স মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইন গুড অ্যাসেট এক্স আর এক্সপেক্টেড রিটার্ন ইন অ্যাসেট ওয়াই। আর সিগমা এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন অ্যাসেট এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন অ্যাসেট ওয়াই। আচ্ছা, এই জায়গায় বাজেট লাইন আমার দুইটা, ইনডিফারেন্স কার্ভ আমার তিনটা। ইনডিফারেন্স কার্ভ ট্যানজেন্ট করছে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমার অপটিমাল পয়েন্ট অথবা অপটিমাল চয়েস। আচ্ছা, দেখে দি অ্যাসেট উইথ রিস্ক রিটার্ন কম্বিনেশন ওয়াই ইজ প্রেফার্ড টু দ্য ওয়ান উইথ কম্বিনেশন এক্স। কি বলছে, দ্য অ্যাসেট উইথ রিস্ক রিটার্ন কম্বিনেশন ওয়াইটা হচ্ছে কি ইজ প্রেফার্ড টু দ্য ওয়ান উইথ কম্বিনেশন এক্স। দুইটা হচ্ছে কম্বিনেশনটা দেখাচ্ছি। সাপোজ দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ইজ অফার্ড এ চয়েস অফ এ নিউ রিস্কি অ্যাসেট ওয়াই। একজন ইন্ডিভিজুয়ালকে অফার করা হলো যে তুমি হচ্ছে রিস্কি অ্যাসেট ওয়াই এর মধ্যে চয়েস করো, দ্যাট হ্যাজ এ মিন অফ রিটার্ন আর ওয়াই। তাহলে কি ওয়াই যদি চয়েস করি তাহলে আমার মিন রিটার্ন হবে কত, আর ওয়াই, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কত আমার সিগমা ওয়াই। আর যদি এক্স এর করি তাহলে আমার মিন রিটার্ন হবে আর এক্স, আর সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কত আমার সিগমা এক্স। 2 নম্বর আছে ওয়াই এর প্রাইস লাইন বাজেট লাইন ইনক্লুডস দ্য প্রাইস রেশিও অফ এক্স বান্ডেল। এই যে ওয়াই এর যে প্রাইস লাইন অথবা বাজেট লাইন আছে এটা কি করবে, ইনক্লুডস কি দ্য প্রাইস রেশিও অফ এক্স বান্ডেল। প্রাইস রেশিও অফ এক্স বান্ডেলের কি এটারে কি ইনক্লুড করতেছে। ঠিক আছে, যত লেফটে যাবে রিটার্ন তত বেশি, যত বাম পাশে যাবো আমি তত কি রিটার্ন আমার বেশি যাবে। ইনডিফারেন্স কার্ভ বাজেট লাইনে যত বাম পাশে যাবো আমার রিটার্ন কি তত বেশি, যত উপরে যাবো রিটার্ন তত বাড়তে থাকবে, যত উপরে যাবো তত রিটার্ন বাড়তে থাকবে। তাহলে যত বাম পাশে যাবো রিটার্ন তত বেশি। ওয়াই এর ইনডিফারেন্স কার্ভ এক্স থেকে নিচে, ওয়াই এর ইনডিফারেন্স কার্ভ এক্স থেকে নিচে, এই যে ওয়াই এর এক্স এর ইনডিফারেন্স কার্ভ এটা, ওয়াই এর ইনডিফারেন্স কার্ভ এটা। তাহলে ওয়াই এর ইনডিফারেন্স কার্ভ এক্স থেকে নিচে। তাহলে যদি ওয়াই ঘুরছে, এখন দেখি যদি ওয়াই ঘুরছে অল ইনভেস্ট করায় মানে এক্স বাদ, শুধুমাত্র আমি ওয়াই ঘুরছে আমার সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করি, তাহলে ইউটিলিটি কি হবে আমার কম পাওয়া যাবে। কারণ কি আমার লোয়ার ইনডিফারেন্স কার্ভ, আমরা জানি ইনডিফারেন্স কার্ভের প্রত্যেক বিন্দুতে ইউটিলিটি সমান, কিন্তু লোয়ার ইনডিফারেন্স কার্ভ হচ্ছে কি ইউটিলিটি কম থাকে। তাহলে এটা আমার যেহেতু ওয়াই ইনডিফারেন্স কার্ভ, আমরা যদি সম্পূর্ণ আমার এসেট যদি আমি ওয়াইয়ের মধ্যে আমি ইনভেস্ট করি তাহলে আমার কি, যেহেতু ওয়াই ইনডিফারেন্স কার্ভ আমার এক্স থেকে কম, তাহলে আমার কি হবে লোয়ার ইনডিফারেন্স কার্ভে আমার ইউটিলিটি কি হবে কম পাবো। আর যদি এক্স গুড সকল ইনভেস্ট যদি আমি এক্সে করি, যেহেতু এক্স এর ইনডিফারেন্স কার্ভ হায়ার ওয়াই থেকে, তাহলে আমার কি হবে ইউটিলিটি বেশি পাবো কারণ হায়ার ইনডিফারেন্স কার্ভের জন্য। এখন আসি, যদি কনজিউমার উড প্রেফার ইনভেস্টিং অল অফ হিজ মানি ইন এক্স টু ইনভেস্টিং অল অফ হিজ মানি ইন ওয়াই সিন্স এক্স লাইস অন এ হায়ার ইনডিফারেন্স কার্ভ দেন ওয়াই। মানে যতক্ষণ পর্যন্ত না এক্স হচ্ছে ওয়াইয়ের উপর অবস্থান করতেছে ইনডিফারেন্স কার্ভের বিষয় ইস্যুটা না আসে, তখন যদি আমি এক্স অথবা ওয়াই যদি আমি ইনভেস্ট করি দুইটা মিলে, তাহলে বাট ইফ হি ক্যান মিক্স দ্য রিস্কি অ্যাসেট উইথ দ্য রিস্ক ফ্রি অ্যাসেট হি উড অলওয়েজ প্রেফার টু মিক্স উইথ ওয়াই রাদার দেন মিক্স উইথ এক্স। তাহলে কি করবে সে, যদি দুইটা গুডসের মধ্যে একসাথে ইনভেস্ট করার কথা বলে, ইনডিফারেন্স কার্ভ কোনটা উপরে কোনটা নিচে এটা মেজার না করে, তাহলে হচ্ছে কি হবে সে ওয়াইটাকে চুজ করবে ইনভেস্ট করার জন্য। ঠিক আছে, কারণ ওয়াই তো হচ্ছে আমাদের ইউটিলিটি হায়ার এক্সপেক্টেড রিটার্ন। ওয়াই কি আমার হায়ার এক্সপেক্টেড রিটার্ন, আমরা কি জানি যত বেশি হায়ার এক্সপেক্টেড রিটার্ন আমি যাব আমার তত বেশি স্যাটিসফ্যাকশন আসবে, রিস্ক তত বেশি, ঠিক আছে, কিন্তু এক্সপেক্টেড রিটার্ন আমার কি বেশি। এই কারণে যদি আমার কোন বাজেট লাইনটা হচ্ছে কি ইনডিফারেন্স কার্ভ আমার এক্সটা উপরে ওয়াইটার নিচে, এই জিনিসটা যদি আসে তাহলে আমি কি করব, ওয়াইয়ের ইউটিলিটি কম এক্সের ইউটিলিটি বেশি,
বাট যখন হচ্ছে আমার মেইনলি এক্সপেক্টেড রিটার্নের দিকে আমি কল্পনা করব, চিন্তা করব, তখন আমার কি ওয়াইতে আমি চুজ করবো, কারণ ওয়াই এর এক্সপেক্টেড রিটার্ন সবচেয়ে বেশি। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মানে এক্সপেক্টেড রিটার্ন যার বেশি তাকে আমি চুজ করবো, ওয়াইটাকে। আর ইন্ডিভিজুয়ালি করলে ইনডিফারেন্স কার্ভ যেহেতু এক্স এর উপরে ইউটিলিটি বেশি, এই কারণে এক্স। আর ইনডিফারেন্স কার্ভ যেহেতু ওয়াই এর কম, ইউটিলিটি ওয়াই এর কম। আর এক্সপেক্টেড রিটার্নের উপর চিন্তা করলে মানে হচ্ছে কি আমি আর ওয়াই পজিশন, এক্সপেক্টেড রিটার্ন, হায়ার এক্সপেক্টেড রিটার্ন ফর ওয়াই। এখন হচ্ছে মেজারিং রিস্ক। এই যে রিস্কগুলো আমি কিভাবে মেজার করবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মেজারমেন্ট অফ রিস্ক। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি রিস্কের মেজারমেন্ট, বাট নট অল টাইম, সবসময় না। এ কনজিউমার্স ইউটিলিটি ডিপেন্ডস অন দ্য মিন। একজনের কনজিউমার ইউটিলিটি ডিপেন্ড করে কার উপর? মিনের উপর এবং ভেরিয়েন্সের উপর। অ্যান্ড ভেরিয়েন্স অফ টোটাল ওয়েলথ, নট দ্য মিন অ্যান্ড দ্য ভেরিয়েন্স অফ এনি সিঙ্গেল অ্যাসেট। সিঙ্গেল অ্যাসেটের না, টোটাল ওয়েলথের। অ্যান্ড হি মাইট হোল্ড, যে মানে এবং অবশ্যই সে যতটুকু হোল্ড করে রাখতেছে ইনভেস্ট না করে সেটার উপর। এখন আসে বিটাই। বিটাইয়ের জিনিসটা হচ্ছে কি রিস্কিনেস অফ এন অ্যাসেট। বিটাই দ্বারা আমি মেজার করবো একটা অ্যাসেটের রিস্কিনেস কতটুকু, একটা অ্যাসেট অন্য অ্যাসেটগুলো থেকে কম বেশি কত কম রিস্কি কোনো মার্কেটে, তা মেজার করা বিটাই দ্বারা। তাহলে বিটাই দ্বারা আমি মেজার করবো রিস্কিনেস অফ এন অ্যাসেট। একটা অ্যাসেট একটা মার্কেটের মধ্যে হচ্ছে কি একটা অ্যাসেট অন্য একটা অ্যাসেটের তুলনায় কত বেশি রিস্কি অথবা কত কম রিস্কি, এটা বিটাই দ্বারা মেজার করবো। তাহলে বিটা ইজ ইকুয়াল টু রিস্ক অফ অ্যাসেট আই ডিভাইডেড বাই রিস্কিনেস অফ স্টক মার্কেট। তাহলে সিঙ্গেল একটা আই অ্যাসেটের রিস্ক কতটুক ডিভাইডেড বাই টোটাল স্টক মার্কেটের রিস্ক কতটুক, এটা হচ্ছে আমার বিটাই। তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল একটি অ্যাসেটের রিস্ক, রিস্কিনেস অফ স্টক মার্কেট, মার্কেটের অন্যান্য অ্যাসেটগুলোর অ্যাভারেজ রিস্ক কত, ঠিক আছে? এখন কথা হচ্ছে বিটা এর মান যদি 1 আসে তাহলে আমি কি বলবো? বিটা এর মান যদি 1 আসে তাহলে আমরা বলবো দ্য রিস্ক অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেট 10% হারে যদি বাড়ে, মানে এই যে রিস্ক অফ অ্যাসেটের মান 1, আই যদি আমার 10% বাড়ে তাহলে অন্যান্য অ্যাসেটের রিস্কগুলোকে আমার 10% বাড়ে। দুইটার মানে বাড়া অথবা কমার মান কি আমার ইকুয়াল হবে। মানে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের যদি আমার 10% মান বাড়ে তাহলে আমার টোটাল স্টক মার্কেটেরও অ্যাভারেজ যে ভ্যালুটা এটাও কি আমার 10% পাবে যদি বিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আর বিটাই যদি লেস দেন 1 হয়, 1 থেকে ছোট হয়, তাহলে কি বলবো? মার্কেটের অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক থেকে বেশি। এই যে মার্কেটের অ্যাভারেজ রিস্ক মানে আমরা কখন লেস দেন 1 হবে, নেগেটিভ মান কখন আসবে? যদি উপরেরটা ছোট হয় নিচেরটা কি বেশি হয়। তাহলে নিচেরটা বেশি মানে কি রিস্কিনেস অফ স্টক মার্কেট, স্টক মার্কেটের অ্যাভারেজ রিস্কটা কি বেশি ইন্ডিভিজুয়াল থেকে। তাহলে এই যে অ্যাভারেজ রিস্ক ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক থেকে বেশি। তাহলে মার্কেটের অন্যান্য অ্যাসেটগুলোর প্রাইস যদি 10% ফল করে তাহলে ইন্ডিভিজুয়ালের প্রাইস কি 10% থেকে কম হারে ফল করবে। ক্লিয়ার? যদি গ্রেটার দেন 1 হইতো তাহলে কি বলতাম? ইন্ডিভিজুয়ালের অ্যাসেটের মান যদি 10% হারে বাড়ে, অন্যান্য অ্যাভারেজ অ্যাসেটগুলোর মান কি 10 থেকে কম পার্সেন্ট হারে বাড়বে যদি গ্রেটার দেন 1 হইতো। ওকে, আচ্ছা, যদি কোভিডেন্স দ্বারা মেজার করি তাহলে বিটা ইজগুলো লেখা আছে না, কোভিডেন্স অফ আর আই আর এম ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ আর এম, সর্বসময় চিহ্ন দেওয়া আছে এখানে। এখানে আর এমটা হচ্ছে কি মার্কেট রিটার্ন, আর এমটা হচ্ছে কি আমার মার্কেট রিটার্ন, আর আইটা হচ্ছে রিটার্ন ফ্রম অ্যাসেট ইন্ডিভিজুয়াল অ্যাসেট আই, আর আইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট আই রিটার্ন ফ্রম আর এম হচ্ছে টোটাল মার্কেটের রিটার্নটা। কারো ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক মার্কেটের অন্যান্য অ্যাসেটের রিস্কের সাথে সম্পর্কিত হতে পারে। আচ্ছা, বিটা ইজ দ্য কোভেরিয়েন্স, এই যে এটা কি মিন করছে? বিটা ইজ দ্য কোভেরিয়েন্স অফ রিটার্ন অন দ্য স্টক মার্কেট উইথ দ্য মার্কেট রিটার্ন। কোভেরিয়েন্স অফ স্টক মানে রিটার্ন অন দ্য স্টক মার্কেট আর এম উইথ দ্য মার্কেট রিটার্ন ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই দ্য ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন, ডিভাইড বাই দ্য ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন। মানে ইন্ডিভিজুয়াল মার্কেট রিটার্ন এবং টোটাল মার্কেটের রিটার্নের কোভেরিয়েন্সকে যদি আমি টোটাল মার্কেট রিটার্নের ভেরিয়েন্স দ্বারা ভাগ করি তাহলে আমি বিটা এর মান পাচ্ছি। সো দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট উইল ডিপেন্ড ইন জেনারেল অন হাউ ইট ইজ কোরিলেটেড উইথ আদার অ্যাসেটস। মানে অন্যান্য অ্যাসেটগুলোর সাথে সিঙ্গেল অ্যাসেটের কীরকম সম্পর্কিত বা কীভাবে কোরিলেশন করে এটার উপর ডিপেন্ড করে আমরা বিটা এর ভ্যালুটা পাবো। এই যে এখন আসি ইকুইলিব্রিয়াম ইন এ মার্কেট ফর রিস্ক অ্যাসেট। রিস্ক অ্যাসেটের ক্ষেত্রে আমার মার্কেট ইকুইলিব্রিয়াম কী হবে? দ্য প্রাইস অফ রিস্ক আগেই পরে আসছে, ওই যে স্লোপ অফ বাজেট লাইন ছিল বা স্লোপ অফ প্রাইস লাইন ছিল। পি ইজ ইকুয়াল টু আর এম মাইনাস আর এফ ডিভাইড বাই সিগমা এম। আর এম হচ্ছে রিস্ক অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন, আর এফ হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন, আর সিগমা এম হচ্ছে কি রিস্ক অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই যে নিচে দেওয়া আছে আর এম মার্কেট এক্সপেক্টেড রিটার্ন, আর এফ হচ্ছে রিস্ক ফ্রি সরি রিস্ক ফ্রি রিটার্ন, সিগমা এম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য মার্কেট রিটার্ন উইথ দ্য মার্কেট রিস্ক। দ্য অ্যামাউন্ট অফ রিস্ক ইন এ গিভেন অ্যাসেট আই, তাহলে একটা গিভেন অ্যাসেটে আয়ের অ্যামাউন্ট অফ রিস্ক কত হবে রিলেটিভ টু দ্য টোটাল রিস্ক ইন দ্য মার্কেট ইজ ডিনোটেড বাই বিটা। একটু আগে যেটা দেখে আসছি আর কি, টোটাল মার্কেটের রিস্ক আর সিঙ্গেল মার্কেটের রিস্কের সাথে যে সম্পর্ক এটা বিটা দ্বারা প্রকাশ করে। দিস মিনস দ্যাট টু মেজার দ্য টোটাল অ্যামাউন্ট অফ রিস্ক ইন অ্যাসেট আই, মানে সিঙ্গেল অ্যাসেট আয়ের রিস্কের মেজারমেন্টটা আমি কীভাবে করবো? উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই দ্য মার্কেট রিস্ক। আমরা মার্কেটে যে রিস্ক আছে এটা দ্বারা আমরা কী করবো? মাল্টিপ্লাই করবো সিগমা এম দ্বারা। দাস দ্য টোটাল রিস্ক ইন অ্যাসেট আই ইজ গিভেন বাই বিটা আই সিগমা এম। তাহলে এটা দ্বারা কী করবো? এই যে বিটা আইকে আমি মার্কেটের যে রিস্ক আছে সিগমা এম এটা দ্বারা আমি কি মাল্টিপ্লাই করবো। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য রিস্ক? কস্ট কত হবে? তাহলে কস্ট অবশ্যই প্রাইস আসবে। তাহলে রিস্ক অ্যাডজাস্টমেন্ট কি আমার? বিটা আই
সিগমা এম পি, মানে বিটা এটা হচ্ছে আমার একটু আগে যেটা বের করার কথা ছিল, আর সিগমা এমটা হচ্ছে আমার মার্কেটের রিস্ক, আর পি হচ্ছে কি আমার প্রাইস। তাহলে বিটা ইজ ইকুয়াল টু সিগমা এম, পি এর মান কত আমার রিস্ক ইনস এই যে প্রাইস অফ রিস্ক, আর এম মাইনাস আর এফ ডিভাইড বাই সিগমা এম। তাহলে সিগমা এম কাটা যায়, তাহলে কত থাকে বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ, বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ। এটা হচ্ছে কি আমার রিস্ক অ্যাডজাস্টমেন্ট, মনে রাখতে হবে রিস্ক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কত বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ। ইফ ওয়ান অ্যাসেট হ্যাড এ হায়ার রিস্ক অ্যাডজাস্টেড, যদি একটা অ্যাসেটের হায়ার রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন থাকে, দেন অ্যানাদার অন্যটা থেকে এভরিওয়ান উড ওয়ান্ট টু হোল্ড দ্য অ্যাসেট উইথ দ্য হায়ার রিস্ক অ্যাডজাস্টেড রেট। অবশ্যই আমি হায়ার রিস্ক অ্যাডজাস্টেড রেট যেটার বেশি এটাতে আমি করবো, কারণ সে রিস্ক অ্যাডজাস্ট করতে সবচেয়ে বেশি সক্ষম, তার ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট বেশি করবো। দাস ইন ইকুইলিব্রিয়াম দ্য রিস্ক অ্যাডজাস্টেড রেটস অফ রিটার্ন মাস্ট বি ইকুয়ালাইজড। তাহলে কি ইকুইলিব্রিয়ামে কি দুইটা ইকুয়াল হয়ে যাবে, মানে রিস্ক অ্যাডজাস্টেড রেটস আর রিটার্ন মাস্ট বি কি ইকুয়াল। এখন সাপোজ দুইটা অ্যাসেট আমি ধরি, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে কি জে, তাহলে আর আই আর জে, বিটা আই বিটা জে, এই যে আর আর বিটার মধ্যে আমি আই জে করবো। তাহলে আর আই মাইনাস বিটা আই আর এম মাইনাস আর এফ ইজিকুয়াল টু আর জে মাইনাস বিটা জে আর এম মাইনাস আর এফ। ইকুইলিব্রিয়ামে কি ছিল সমান ছিল, তাহলে এই বাম পাশে যতটুকু ডান পাশে কি তত, মানে ইকুয়াল, এটা আমার ইকুইলিব্রিয়ামে সমান, ইন ইকুইলিব্রিয়ামে। তাহলে আই অ্যাসেটেরও আমার যে মানটা, যে অ্যাসেটেরও আমার সেম মানটা কি সমান, এই সূত্রটা আগেই পড়ে আসছি, আর আই মাইনাস বিটা আই আর এম মাইনাস আর এফ। একটু দেখাই দিই, ওয়ান কাইন্ড অফ এরকম, ঠিক আছে সূত্রটা। দ্য রিস্ক ফ্রি অ্যাসেট বাই ডেফিনেশন মাস্ট হ্যাভ বিটা এফ ইজ ইকুয়াল টু জিরো। মানে এটা মানে কি রিস্ক ফ্রি অ্যাসেট, রিস্ক ফ্রি অ্যাসেটের আমরা কি জানি রিস্ক কত জিরো, দিস ইজ বিকজ ইট হ্যাজ জিরো রিস্ক। তাহলে বিটা এফ ইজ ইকুয়াল টু জিরো হবে, বিটা দ্বারা কি মেজার করতেছি রিস্কের মানটা কত আমার, তাহলে বিটা এফ ইজ ইকুয়াল টু জিরো। বিটা এফ মানে কি রিস্ক ফ্রি অ্যাসেটের রিস্কের মান জিরো, অ্যান্ড বিটা মেজার্স দ্য অ্যামাউন্ট অফ রিস্ক ইন অ্যাসেট। বিটাটা হচ্ছে কি একটা রিস্ক অ্যাসেটের রিস্ক মেজার করতেছে, তাহলে বিটা এফ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আর আই মাইনাস বিটা আই আর এম মাইনাস আর এফ ইজ ইকুয়াল টু আর এফ, যদি রিস্ক ফ্রি অ্যাসেট ধরি তাহলে এই সূত্র হবে কি আর এফ মাইনাস বিটা এফ আর এম মাইনাস আর এফ, জাস্ট জে এর জায়গায় এফ ধরলাম। এখন এতটুকুর মান আমার জিরো না, কারণ বিটা এফ এর মান জিরো, মানে কি এই টোটাল আমার জিরো। এই টোটাল মান জিরো হলে আমার কত থাকে আর আই মাইনাস বিটা আর এম মাইনাস আর এফ ইজ ইকুয়াল টু শুধুমাত্র আর এফ থাকে। তাহলে আর আই ইজ ইকুয়াল টু কি, এটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ। এটাকে আমরা বলবো যে সিএপিএম, মানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। যদি আমার পরীক্ষায় আসে যে হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল শো, মানে ইয়ে করার জন্য, তাহলে আমার এটা দিতে হবে, ঠিক আছে। আর আই ইজ ইকুয়াল টু আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ। এখন আসি হাউ রিটার্নস অ্যাডজাস্ট, রিটার্নটা কীভাবে অ্যাডজাস্ট করে। আমরা এটা পাইছি না যে আর আই ইজ ইকুয়াল টু আর এফ প্লাস বিটা আই মাইনাস ইন্টু আর এম মাইনাস আর এফ, এটা পাইছি। তাহলে এখানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাক্সিস, হরিজন্টালের বিটা, এখানে জিরো আর ওয়ান বিটার মান, আর এফ হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট, আর এম হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন রিস্ক অ্যাসেট। হ্যাঁ, এটা হচ্ছে আমার মার্কেট লাইন, স্লোপ ছিল কত আর এম মাইনাস আর এফ, যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই এই কারণে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ডিভাইড হবে না। দ্য মার্কেট লাইন ডিপেক্টস দ্য কম্বিনেশন অফ এক্সপেক্টেড রিটার্ন, কম্বিনেশন কি এক্সপেক্টেড রিটার্ন এবং কি বিটার কম্বিনেশন ফর অ্যাসেটস হোল্ড ইন ইকুইলিব্রিয়াম, যেটা ইকুইলিব্রিয়ামে হেল্প হয়। দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য অ্যাসেট ইজ দ্য এক্সপেক্টেড চেঞ্জ ইন ইটস প্রাইস ডিভাইডেড বাই দ্য কারেন্ট প্রাইস। মানে কি চেঞ্জ ইন ইটস প্রাইস ডিভাইডেড বাই দ্য কারেন্ট প্রাইস, মানে এই যে এটা যদি আমি প্রাইস ওয়ান ধরি, এটা যদি প্রাইস জিরো ধরি, তাহলে পি ওয়ান মাইনাস পি নট, এই দুটো ডিফারেন্স ডিভাইডেড বাই কি কারেন্ট প্রাইস পি নট। তাহলে এই যে আর আই ইজিকুয়াল টু এক্সপেক্টেড বিলো পি ওয়ান মাইনাস পি নট ডিভাইড বাই পি নট। এটা যদি আমি ওয়ান ধরি, প্রাইস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস প্রাইস নট ইনিশিয়াল অবস্থা ডিভাইড বাই কারেন্ট যে প্রাইস আছে পি নট দ্বারা ভাগ করলে, তাহলে উই হ্যাভ টু ইনক্লুড এক্সপেক্টেড নাও সিন্স দ্য প্রাইস দ্য অ্যাসেট টুমোরো ইজ আনসার্টেন। কি বলছে, আমরা এক্সপেক্টেড এটা ইনক্লুড এক্সপেক্ট করবো আমরা নাও সিন্স দ্য প্রাইস অফ দ্য অ্যাসেট টুমোরো ইজ আনসার্টেন, আগামীকালকের প্রাইসের হচ্ছে কি অ্যাসেটটা কি আনসার্টেন, মানে কি অনিশ্চিত। তাহলে বুঝা গেছে। তাহলে এখন হচ্ছে সাপোজ অ্যান অ্যাসেট হুজ এক্সপেক্টেড রিটার্ন অ্যাডজাস্টেড ফর রিস্ক ওয়াজ হায়ার দেন দ্য রিস্ক ফ্রি অ্যাসেট। কি বলছে, সাপোজ একটা অ্যাসেট হুজ এক্সপেক্টেড রিটার্ন, যার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে কি অ্যাডজাস্টেড ফর রিস্ক ওয়াজ হায়ার, যে অ্যাসেটটার হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন রিস্কের সাথে অ্যাডজাস্ট করার পরিমাণটা হাই ভালো দেন দ্য রিস্ক ফ্রি অ্যাসেট। যদি রিস্ক ফ্রি অ্যাসেট থেকে বেশি হয় তাহলে আমার কি হবে, আর আই মাইনাস বিটাই আর এম মাইনাস আর এফ গ্রেটার দেন আর এফ। রিস্ক ফ্রি অ্যাসেট থেকে কি রিস্ক অ্যাসেটের অ্যাডজাস্টেড রিস্ক অ্যাডজাস্টেডের মানটা কি হায়ার বেশি, তাহলে দেন দ্য দিস অ্যাসেট ইজ এ ভেরি গুড ডিল। তাহলে এটা কি আমার গুড ডিল, কারণ আমরা জানি যত বেশি এক্সপেক্টেড রিটার্ন হবে আমাদের জন্য তত ভালো হবে, হোক সেটা রিস্ক অ্যাসেট বা যত বেশি রিস্ক হোক না কেন।
ইট ইজ গিভিং এ হায়ার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দেন দ্য রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট থেকে এটাকে হায়ার রিস্ক অ্যাডজাস্টেড করতে পারে। আচ্ছা, হোয়েন পিপল অ্যাটেম্পট টু বাই দিস অ্যাসেট দে উইল বিট আপ টুডেস প্রাইস। কি বলছে, একজন মানুষ যখন হচ্ছে বাই দিস অ্যাসেট দে উইল বিট আপ টুডেস প্রাইস, মানে আজকের প্রাইস অনুসারে কি মানুষ বিট করতে যাবে। পি নট উইল প্রাইস, তাহলে কি হবে, আজকে প্রাইসটা হুট করে বেড়ে যাবে। তাহলে দিস মিনস দ্যাট দ্য এক্সপেক্টেড রিটার্ন কি হবে, আর আই ইজ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি নট ডিভাইড বাই পি নট উইল ফল। যদি পি নোটের মান বাড়ে তাহলে অটোমেটিক এটার মান কমবে না, আমাদের ফল করবে। তাহলে কি বলছে, হোয়েন পিপল অ্যাটেম্প টু বাই দিস অ্যাসেট দে উইল বিল্ড আপ টু দিস প্রাইস। আজকের প্রাইস অনুসারে সে চিন্তা করলো যে আমি প্রাইস এই প্রোডাক্টটা কিনবো, তাহলে আজকের প্রাইসটা কি হুট করে বেড়ে যাবে ডিমান্ড অনুসারে। তাহলে আলটিমেটলি কি আর আইটা কি ফল করবে, কারণ পি আই মাইনাস পি নট ডিভাইড বাই পি নট, যেহেতু পি নটের মান বাড়তেছে তাহলে আর আইটাকে অবশ্যই ফল করবে। ইট উইল ফল জাস্ট এনাফ টু লোয়ার দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ব্যাক ডাউন টু দ্য মার্কেট লাইন। মার্কেট লাইনের ক্ষেত্রে কি জাস্ট এটা জিনিসটা ফল করবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্নটাও ফল করবে। Thus it is a good deal to buy an asset then that lies above the market line. মার্কেট লাইনের উপরে অবস্থান করা যে অ্যাসেটগুলো, এই জিনিসগুলো, এই অ্যাসেটগুলোকে কিনা হচ্ছে কি সবচেয়ে বড় গুড ডিল। তাহলে এই হচ্ছে আমার রিস্কি অ্যাসেট। তাহলে রিস্ক অ্যাসেটের মেন টার্মগুলো এটা, যে আমাদের হচ্ছে রিস্কি অ্যাসেটের মধ্যে এক্সপেক্টেড রিটার্ন যত বেশি হবে তত আমাদের জন্য ভালো হবে। আর এক্সপেক্টেড রিটার্ন আমার বেশি হতে হলে আমার কি রিস্কও বেশি নিতে হবে, যত বেশি রিস্ক তত বেশি এক্সপেক্টেড রিটার্ন, এটা ভালো হবে। আর রিস্কি অ্যাসেটের ক্ষেত্রে রিস্ক অ্যাডজাস্টমেন্টটা বেশি হয়। তাহলে আমি যদি রিস্ক অ্যাভার্সন হয়, রিস্ক পছন্দ না করি, তাহলে আমার জন্য হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন আমি বেশি পাচ্ছি, এটা আমার জন্য ভালো, বেটার অফ হবে। বাট যখন আমি দেখবো যে না এটা তো রিস্কও বেশি, তখন এটা আমার জন্য ওরসও খারাপ হবে। আলটিমেটলি রিস্ক এক্সপেক্টেড রিটার্ন যত বেশি তত কি আমার জন্য ভালো, এবং সেটাই কি চুজ করবো একজন ইনভেস্টার হিসেবে।